রূপা বাড়িতে পা রাখতে রজনী রহমান তার কাদামাখা ভুতুড়ে দশা দেখে কপালে হাত দিয়ে চিৎকার করে উঠলেন। এই দশা কেন তোর? রূপা চোরের মতো মুখ করে আমতা আমতা করে বলল, ওই মা, ভুল করে পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়েছিলি মানে? তোর কি চোখ দুটো নেই? দেখে চলতে পারিস না? রজনী রহমানের কণ্ঠের ঝাড় যেন বেড়েই চলল। রূপা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে ভালো করে জানতো, বৃষ্টির দিনে এই কাদামাখার মাসুল তাকে বকুনি দিয়েই দিতে হবে। ঠিক তখন ওই আহসান রহমান দোতলা থেকে নিচে নামলেন। রূপাকে ওভাবে কুঁকড়ে থাকতে দেখে তিনি রজনীর উদ্দেশ্যে মোলায়েম সুরে বললেন, আহ, ওকে বকছো কেন? কলেজ থেকে আসতে না আসতে শুরু করে দিলে। তো কি করব? দেখেন না বৃষ্টিতে ভিজে কি জঘন্য অবস্থা করেছে নিজে। আবার জ্বর আসলে আমার মরণ হবে। রজনী রহমান গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন। আহসান রহমান রূপার মাথায় হাত রেখে বললেন, যাও মা, ঘরে গিয়ে ঝটপট গোসল করে নাও, না হলে কিন্তু শরীর খারাপ করবে। রূপা দ্রুত নিজের রুমে পালিয়ে এলো। শাওয়ারের নিচে দাঁড়িয়েও তার মাথা থেকে সেই মায়াবী চোখ জোড়া সরছে না। গোসল সেরে ভেজা ড্রেসটা ব্যালকনিতে শুকাতে দিয়ে সে অবসন্ন শরীরে বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু চোখ বন্ধ করতেই সেই রাস্তার ধারের পুরুষালী বিধ্বংসী চাহনি তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। রূপা ধরফর করে চোখ মেলে তাকালো। কি হচ্ছে এসব তার সাথে? কেন ওই ভূত পুরুষের মায়াবী চাহনি তাকে তাড়া করে ফিরছে? সে নিজেকে শান্ত করে পুনরায় চোখ বন্ধ করলো, কিন্তু বারবার ওই স্লিট করা ভুরু আর নেশাতর গভীর চোখজোড়া তাকে সম্মোহিত করতে লাগলো। রূপার ভেতরে এক অদ্ভুত ছটফটানি শুরু হলো। মনে হলো ওই চোখ জোড়া তার শিরায় শিরায় কোনো এক বিষাক্ত নেশা ধরিয়ে দিয়েছে। মুহূর্তেই তার সারা শরীরের জ্বরে উত্তপ্ত হয়ে উঠল। সে অসংলগ্ন ভাবে বিড়বিড় করতে লাগলো, ওই পুরুষটা খুব ভয়ঙ্কর, ওই চোখ জোড়া বড় ভয়ঙ্কর। এদিকে বাঁধন এসেছে শুনে খুশিতে প্রায় নাচতে নাচতে শান্তা তার রুমে ঢুকলো। বাঁধন তখন বিছানায় আছোয়া হয়ে ফোন কল করছিল। শান্তা দরজায় দাঁড়িয়ে আহ্লাদে গলায় ডাকলো, বাঁধন ভাইয়া, কেমন আছেন? অচেনা এক মেয়েলি কণ্ঠস্বর শুনে বাঁধন ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। শান্তাকে চিনতে পেরে সে নির্লিপ্ত গলায় শুধালো, তুই শান্তা না? কিন্তু শান্তা তখন উত্তর দিতে ভুলে গেছে। তার সামনে 6 ফুট 3 ইঞ্চির এক জ্যান্ত গ্রিক দেবতা বসে আছে। জিম করা সেই সুঠাম দেহ আর পৌরুষদীপ্ত গাম্ভীর্য দেখে সে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। সে অপলক দৃষ্টিতে বাঁধনের দিকে তাকিয়ে রইল। বাঁধন বিরক্তিতে ভুরু কুচকালো। তার সেই সিলেক্ট করা ভুরু জোড়া কুচকে যাওয়ার তাকে আরো ভয়ঙ্কর সুন্দর দেখালো। সে অত্যন্ত কর্কশ আর গম্ভীর গলায় ধমক দিয়ে উঠল, চোখ নামা। শান্তা চমকে উঠে অবিশ্বাস স্বরে বিড়বিড় করলো, আপনি কি সত্যিই আমার চাচাতো ভাই? বাঁধনের মেজাজটা এবার বিগড়ে গেল। সে বিছানা থেকে নেমে টাওয়েলটা কাঁধে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। যাওয়ার সময় তার ছেলের সাথে ছুটে দিল, তোর বাপ ভাইকে গিয়ে জিজ্ঞেস কর আমি কে। শান্তা ঝড়ের বেগে দৌড়ে রূপার রুমে ঢুকলো। সেখানে তখন রজনী রহমান রূপার কপালে ভেজা জলপটি দিচ্ছেন আর বিরতিহীন ভাবে বকে চলেছেন। রূপার এই অবস্থা দেখে শান্তা অবাক হয়ে শুধালো, কি হয়েছে চাচি, ওর মাথায় পানি দিচ্ছ কেন? রজনী রহমান ক্ষোভ উগরে দিয়ে বললেন, সাথে কি আর দিচ্ছি, আবার জ্বর বাঁধিয়ে বসে আছে। কতবার বলেছি বৃষ্টিতে ভিজবি না, কিন্তু আমার কথা কি ওর কানে যায়? আমি যখন মরে যাব তখন বুঝবে। রজনী রহমানের প্রতিটি শব্দে রূপার উপর জমে থাকা রাগ স্পষ্ট ফুটে উঠেছিল। রূপা তখনও চোখ বন্ধ করে পড়ে আছে। জ্বরে শরীর পুড়লেও তার মস্তিষ্কে কেবল সেই রাস্তার মোড়ে দেখা দেওয়া পুরুষটির রাজকীয় অবয়ব আর স্লিট করা ভুরুর নিচে থাকা মায়াবী চোখ জোড়া ঘুরপাক খাচ্ছে। সে বারবার মাথাঝাড়া দিয়ে সেই চিন্তা ঝেড়ে ফেলতে চাইছে, কিন্তু এক অমোঘ আকর্ষণে বারবার সেই দৃশ্যই ফিরে আসছে। রজনী রহমান জলপট্টি দিয়ে কিছুক্ষণ পর গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। শান্তা এতক্ষণ পাশে চুপচাপ বসেছিল, এবার সুযোগ পেয়ে রূপার গা ঘেঁষে বসলো। রূপা উঠে আধশোয়া হতে শান্তা উত্তেজনায় ফেটে পড়ল, রূপা জানিস কি হয়েছে? রূপা জ্বরের ঘোরে ভাঙা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি না একটু আগে বাঁধন ভাইয়ার সাথে দেখা করে আসলাম। ও খোদা, কি হ্যান্ডসাম, বিশ্বাস করবি না। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার চাচাতো ভাই এতটা সুন্দর হতে পারে। আমি তো এক দেখাতে পুরো ক্রাশ খেয়ে গিয়েছি রে। শান্তার মুখে বাঁধন ভাইয়ার কথা শুনে রূপার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। সকালে শুনেছিল তার বড় ভাই আসবে, কিন্তু ওই দুর্ঘটনার পর জ্বরের তোড়ে সব ভুলে গিয়েছিল সে। সে কাঁপা কাঁপা শরীরে বিছানা থেকে নামতে গেলে শান্তা তার হাত ধরে নামালো। কোথায় যাচ্ছিস? ভাইয়ার সাথে দেখা করতে। ওফ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ বাঁধন ভাইয়া আসবে। চল, আমিও যাব। শান্তাও তাল মেলালো। রূপা আর শান্তা পা টিপে টিপে বাঁধনের রুমের দিকে এগোতে লাগলো।
কিন্তু রুম থেকে বের হতেই যমদূতের মতো সামনে পড়লেন রজনী রহমান। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অগ্নিশর্মা হয়ে বললেন, কোথায় যাস? এই অবস্থায় তোকে না বলে গেলাম এক চুলও নড়বি না? রূপা মিনমিন করে বলল, আম্মু বাঁধন ভাই এসেছে, আর আমি এখন পর্যন্ত একটা কথা বলতেও পারলাম না। ওনাকে তো আমি কখনো দেখিনি, তাই একটু কথা বলতে যাচ্ছি। রজনী রহমান চোখ রাঙিয়ে গর্জে উঠলেন, রুমে যা এখনই, যা বলছি। রূপা ভীষণ অবাক হয়ে বলল, এমন করো কেন করছো মা? ভাইয়ার সাথেই তো দেখা করব। আমি না করেছি না? রুমে যা বলছি। রজনী রহমানের কণ্ঠে এক অদ্ভুত কঠোরতা। রূপা আবারও কিছু বলতে চাইলে রজনী রহমান আর সহ্য করলেন না। তিনি হ্যাঁচকা টানে রূপাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে সশব্দে দরজা আটকে দিলেন। রূপা স্তব্ধ হয়ে দরজার উপাশে দাঁড়িয়ে রইল। তার মা কেন এমন অস্বাভাবিক আচরণ করলো সেটা সে বুঝতে পারল না। পরে ভাবলো হয়তো তার শরীর খারাপ বলে মা এমন কড়াকড়ি করছেন। একটু সুস্থ হলে নিশ্চয়ই দেখা করতে দেবেন। রাতের বেলা ডাইনিং টেবিলে নেমে এলো বাঁধন। পরনে অ্যাশ রঙের টি শার্ট আর ছাই রঙের ট্রাউজার, চুলগুলো অবিন্যস্ত, আর প্রচন্ড ঘুমের কারণে চোখ দুটো একটু ফুলে ভারী হয়ে আছে। সে কারো দিকে না তাকিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়লো। ডাইনিং টেবিলে পরিবারের সবাই উপস্থিত হলো, কেবল রূপা ছাড়া। শান্তা নিজের সব লজ্জা বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো বাঁধনের দিকে তাকিয়ে আছে, যেন এই সুপুরুষকে দেখাটাই তার জীবনের একমাত্র কাজ। কিন্তু বাঁধন সেদিকে ভ্রুক্ষেপও করলো না। সম্পূর্ণ নীরব থেকে সে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝপথে আতিক রহমান বাঁধনের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলেন, বাবা বাঁধন, তুই তোর বাবার সাথে কথা বলিস না কেন? বাঁধন কোনো উত্তর দিল না। সে যেমন নীরব ছিল তেমনই নিষ্পৃহ থেকে খেতে লাগলো। আতিক রহমান কিছুটা ক্ষুব্ধ হয়ে পুনরায় বললেন, বড়রা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, এটা কি তুই শিখিস নাই? বাঁধন এবার খাওয়া থামালো না, তবে মাথা নিচু রেখে অত্যন্ত ঠান্ডা আর ধারালো গলায় বলল, আমি এতিম। 14 বছর আগে মা হারানোর সাথে সাথে আমার বাবাও হারিয়ে গেছে, তাই আশেপাশে আমার কোনো বাবা আছে বলে আমি মনে করি না। বাঁধনের এই তপ্তবাক্য শুনে আতিক রহমান পুনরায় কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আহসান রহমান হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। আহসান রহমান এবার সরাসরি বাঁধনের চোখের দিকে তাকিয়ে ব্যথিত অথচ শক্ত গলায় বললেন, আমি জানতাম তুমি রাগী, কিন্তু তুই যে এতটা অভিমানী আর ইগো নিয়ে চলিস তা আমার জানা ছিল না। এত রাগ তোর বাবার উপর? বাবার অপরাধ কি সে শুধু আরেকটা বিয়ে করেছে এটাই? কিন্তু রজনী কি তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে যে তুই তাকে পর ভাবিস? রজনীর মাঝে কি তুই কখনো সৎ মায়ের কোনো আচরণ পেয়েছিস? কথাটা শেষ হতে বাঁধনের হাতের আঙ্গুলগুলো প্লেটের উপর স্থির হয়ে গেল। সে কোনো উত্তর দিল না, কোনো তর্কেও জড়ালো না। সশব্দে চেয়ার ঠেলে উঠে গিয়ে হাত ধুয়ে কারো দিকে না তাকিয়ে গটগট করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হাজির রহমান অত্যন্ত বিষণ্ণ মনে আহসানের দিকে তাকিয়ে বললেন, খাওয়ার মাঝে এসব কথা কেন বলতে গেলি? ছেলেটা না খেয়েই চলে গেল। আহসান রহমান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি প্রায় কেঁদে ফেলার মতোই অবস্থায় হাজির রহমানের দিকে তাকিয়ে হাহাকার করে বললেন, বাবা, আমি ওর বাবা হই, আমি কি ওকে দুই একটা প্রশ্নও করতে পারি না? ও আমার সাথে কথা বলছে না বাবা, বাবা থাকা সত্ত্বেও নিজেকে এতিম বলছে, তার মানে আমাকে ও পর করে দিচ্ছে। আমি একজন বাবা হয়ে এই অপমান সহ্য করি কিভাবে? এখন কি আমি বাবা হয়েও ছেলেকে কিছু জিজ্ঞেস করতে পারবো না? সেই অধিকারটুকু কি ও আমাকে দেবে না? পাশ থেকে আকাশ খিলখিল করে হেসে উঠল। তার এই আকস্মিক বিদ্যুপাত্মক হাসির শব্দে বাড়ির সবাই স্তম্ভিত হয়ে অবাক চোখে তার দিকে তাকালো। হাজী রহমান ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে ধমকে সুরে বললেন, কি হয়েছে? তুই এইভাবে হাসছিস কেন? আকাশ প্লেটে হাত নাড়াতে নাড়াতে তাচ্ছিল্য সুরে বলল, চাচ্চুর কথা শুনে হাসি পাচ্ছে। চাচ্চু কি বলল? সে ওর বাবা হয়, অথচ এই সেই বাবা যে 14 বছর আগে নিজের জন্মদাতা ছেলেকে সামান্য কারণে পুলিশে দিতে চেয়েছিল। সেই ভয়ে তো দাদা ওকে দেশ ছেড়ে বাইরে পাঠিয়ে দিল। কেন? কেন হলো বাঁধনের জীবন এমন? কেন ওকে নিজের দেশ ছাড়তে হলো? কারণ ও রূপার মাথা ফাটিয়ে দিয়েছিল। সবাই শুধু ওর রাগটাই দেখলো, কিন্তু সেদিন ও কেন এমনটা করেছিল তার কারণ একবারও কেউ জানতেও চায়নি। শুধু সবাই ওর রাগটাই দেখে নিল। মানুষ এমনি এমনি এমন চুপ হয়ে যায় না। ভেতর থেকে মানুষ যখন মরে যায় তখনই সে জ্যান্ত লাশের মতো হয়ে যায়। আর সেটাই হয়েছে বাঁধনের সাথে। ও এখন নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে, ও একা থাকতে পছন্দ করে। ও তাই আপনাদের সবার উচিত ওকে এখন একটু ওর মতো থাকতে দেওয়া, আর ওকে ওর মতো বাঁচতে দেওয়া। মুহূর্তেই আহসান রহমান একদম পাথরের মতো নিথর হয়ে গেলেন। আকাশের প্রতিটি কথা যেন বিষাক্ত তীরের মতো তার বুকে বিঁধল। পুরো ডাইনিং টেবিল এক ভয়াবহ নীরবতায় ছেয়ে গেল।
আহসান রহমান আর সেখানে বসে থাকতে পারলেন না। তিনি হাত ধুয়ে না খেয়েই ধীর পায়ে নিজের রুমে চলে গেলেন। নিজের রুমের ব্যালকনিতে অস্থিরভাবে পায়চারি করছে শান্তা। তার মনে আকাশ ভাইয়া যা বলেছিল তার মানে আকাশ ভাইয়া যা বলেছিল তা সত্যি। বাঁধন ভাইয়া সত্যিই রূপার মাথা ফাটিয়ে দিয়েছিল। সে তো ভেবেছিল আকাশ ভাইয়া হয়তো মজা করছে, কিন্তু আজ সে প্রমাণ পেল এটা কোনো গল্প নয়, বরং এক ভয়াবহ বাস্তব। সন্তা আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, তার মানে কাকি রূপাকে এই কারণে বাঁধন ভাইয়ার ছায়া পর্যন্ত মারাতে দিতে যাচ্ছে না, কারণ বাঁধন ভাইয়া রূপাকে দু চোখে সহ্য করতে পারে না। ইস, কি রহস্যময় এক বাড়িতে বাস করি আমি। না জানি এই চার দেয়ালের মাঝে আরো কত রহস্য লুকিয়ে আছে যা এখনো সামনে আসা বাকি। আকাশ বাঁধনের রুমে ঢুকলো। তাকে রুমে না পেয়ে সরাসরি ব্যালকনিতে চলে এলো। বাঁধন তখন বুকে হাত ভাঁজ করে এক দৃষ্টিতে আকাশের দিকে, অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আকাশ আলতো করে তার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, না খেয়ে চলে আসলি কেন? আকস্মিক ডাকে বাঁধন কিছুটা চমকে উঠল। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে একটা লম্বা শ্বাস নিল, কিন্তু আকাশের তীক্ষ্ণ নজর এড়াতে পারল না সে। আকাশ সরাসরি জিজ্ঞেস করলো, তুই কাঁদছিস? বাঁধন নিজেকে সামলে নিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আরে না, এমনি চোখে হয়তো কিছু একটা পড়েছে। আকাশ হাসলো। সে বাঁধনের পাশে দাঁড়িয়ে বলল, তোর ন্যাংটা কালের ভাই আর বন্ধু আমি, আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই। তুই যে কাঁদছিস সেটা আমি ভালো করেই জানি। যাই হোক, না খেয়ে চলে আসলি কেন? চল নিচে খেতে যাবি। বাঁধন মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল, খাবো না, খিদে নেই, তুই যা এখান থেকে, আমার একা থাকতে ইচ্ছে করছে। আকাশ নাসুর বান্দা, সে এক প্রকার জোর করতে লাগলো। ওদের এই টানাটানির মাঝে হঠাৎ পাশের ব্যালকনিতে কেউ এসে দাঁড়ালো। আকাশ তখন বাঁধনের হাত টেনে ধরেছে আর বাঁধন সেটা ছাড়ানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে বাঁধনের নজর গেল পাশের ব্যালকনিতে। উল্টো দিকে ফিরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে বেগুনি রঙের টি শার্ট আর সাদা প্লাজো। তার পিঠ ছাড়িয়ে হাঁটুর সমান লম্বা চুলগুলো হালকা বাতাসে ঢেউ খেলেছে। বাঁধন কিছুটা অবাক হয়ে ভাবলো তাদের বাড়িতে এই মেয়েটিকে। আকাশও সেদিকে তাকালো। বাঁধনকে ওই ব্যালকনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সে নিচু স্বরে বলল, ওইটা রূপা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। মুহূর্তে বাঁধনের চোয়াল শক্ত হয়ে এলো। অতীতের সেই অভিশপ্ত স্মৃতিগুলো যেন তপ্ত সীসার মতো তার মগজে চারা দিয়ে উঠল। তার চোখের সেই কমলতা নিমিষেই কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে জমা হলো একরাশ কাঠিন্য। সে অত্যন্ত গম্ভীর আর থমথমে গলায় বলল, চল খেতে যাব। এদিকে রূপার জ্বরে শরীরটা যেন ভেঙে আসছে, আর সেই সঙ্গে অসহ্য মাথা ব্যথা। বিছানায় এপাশ ওপাশ করেও ঘুম আসছে না দেখে শরীরটা একটু জুড়াতে সে টলমল পায়ে বেলকুনিতে এসে দাঁড়ালো। কিন্তু ঠান্ডা হাওয়ায় শরীর জুড়ালেও মনটা শান্ত হচ্ছে না। তার মাথায় তখন সেই রাস্তার ধারে সুপুরুষের চিন্তা, যার তীক্ষ্ণ মায়াবী চোখ জোড়া আর স্লিট করা ভুরু তাকে পুরো নেশায় ধরিয়ে দিয়েছে। আগে কখনো কোনো পুরুষের চাহনি তাকে এভাবে অস্থির করেনি। রূপা আপন মনে বিড়বিড় করতে লাগলো, আবার যদি কখনো ওই ভূতের সাথে দেখা হয় তাহলে ঝাড়ু দিয়ে পেটাবো, ঘাড় মটকাবো। ভালো কথা তো বলে, অত সুন্দর রূপ নিয়ে কেন আসতে হলো? কি সাংঘাতিক চোখ রে বাবা! চোখ যদি এত সুন্দর হয় তাহলে ওনার চেহারাটা কেমন হবে? উফ! বলতে বলতে রূপা নিজের কপালে একটা হালকা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, দূর রূপা, যার চোখ এতটা মখমলের মতো মসৃণ অথচ আগ্নেয়গিরির মতো উত্তপ্ত, তার চেহারা তো অবশ্যই সুন্দর হবে। চোখ দেখে তোর এই অবস্থা, চেহারা দেখলে তোকে রহমত বাড়িতে না পেয়ে পাবনা পাগলা গারদে পাওয়া যাবে। পরদিন সকাল। খুন হয়েছে, এই দুই শব্দের আর্তনাদ আর আতঙ্ক পুরো এলাকার বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। মানুষের মুখে মুখে নানা কথা সরাচ্ছে। পুলিশ এসেছে ঠিকই, কিন্তু আসল খুনিকে তার কোনো হদিস কেউ পাচ্ছে না। বাঁধনদের বাড়ি থেকে মাত্র 3টা বাড়ি পরে এক বীভৎস কাণ্ড ঘটেছে। খবর পাওয়া মাত্রই বাঁধন সেখানে পৌঁছালো, কিন্তু দীর্ঘ 14 বছর দেশের বাইরে থাকায় তাকে এলাকার কেউই চিনতে পারছে না। বাঁধন মুখে কালো মাস্ক পরে সেই বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে তখন মানুষের তিল ধারণের জায়গা নেই। সেখানে আহসান রহমান, আতিক রহমান, হাজি রহমান আর আকাশও দাঁড়িয়ে আছে। মেঝেতে সাদা কাপড়ে ঢাকা একটি নিথর দেহ পড়ে আছে। লাশের সামনে দুজন যুবক মাথা নিচু করে বসে কাঁপছে আর কাঁদছে, আর একজন পুলিশ অফিসার তাদের জেরা করছে। বাঁধন নিঃশব্দে ভিড় ঠেলে লাশের দিকে এগোতে চাইলো, কিন্তু তার গতিবিধি দেখে একজন পুলিশ কনস্টেবল পথ আটকে দিয়ে কর্কশ গলায় ধমক দিয়ে উঠল,
বলছি না দূরে থাকেন। লাশের কাছে এখন যাওয়া যাবে না, আমাদের তদন্ত চলছে, ডিস্টার্ব করবেন না। বাঁধন বিন্দুমাত্র বিচলিত হলো না। সে শান্ত অথচ অত্যন্ত দৃঢ় কণ্ঠে পুলিশ কনস্টেবলকে বলল, জাস্ট 2 মিনিট। পুলিশটি এবার বিরক্ত হয়ে গলার স্বর চড়িয়ে বলল, বলছি না লাশের কাছে যাওয়া যাবে না, কথা কানে যায় না। বাঁধন পিছু হটল না। সে কনস্টেবলের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে প্রশ্ন করলো, এটা তো মার্ডার কেস, তো আপনারা কি বুঝেছেন যে খুনি ঠিক কিভাবে মেরেছে? বাঁধনের এমন পাল্টা প্রশ্নে পাশে থাকা পুলিশ অফিসারটি উৎসুক হয়ে এগিয়ে এলেন। তিনি বাঁধনের সামনাসামনি দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে মেপে নিলেন। অফিসারটি কিছুটা সন্দেহ সুরে বললেন, এটা পুলিশের কাজ, পুলিশ সেটা করেছে, সময় হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। তা মিস্টার, আপনি কে? আর আপনি যে এত প্রশ্ন করছেন, খুনটা আপনিই করেননি তো? বাঁধন তিলমাত্র বিচলিত না হয়ে অফিসারের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনাদের কাজ কি সত্য মিথ্যা যাচাই না করে কেবল অনুমানের ভিত্তিতে অন্যকে সন্দেহ করা? এজন্যই কি আপনাদের পুলিশের চাকরি দেওয়া হয়েছে? অফিসার এবার অগ্নিশর্মা হয়ে বাঁধনের খুব কাছে এগিয়ে এলেন। এই ছেলে, তোমার সাহস তো কম না। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা কি তোমার তোমার অত্যন্ত ধারণা আছে? বাঁধন একটুও না দমে আগের মতোই নির্লিপ্ত গলায় উত্তর দিল, হ্যাঁ জানি, আমার সামনে দাঁড়িয়ে আছেন পেশায় একজন পুলিশ যার মূল কাজ দেশ সেবা করা। কিন্তু তিনি এখন এক মারাত্মক ভুল করছেন, যার মাসুল পরে তাকে দিতেই হবে। পুলিশ অফিসারটি এবার সত্যিই চরম ক্ষেপে গেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে আকাশ ভিড় ঠেলে ঝটপট এগিয়ে এলো। সে বাঁধনের হাত চেপে ধরে চাপা স্বরে বলল, কি করছিস এসব? অযথাই এই ঝামেলায় তুই নিজেকে জড়াচ্ছিস কেন? বাঁধন আকাশের কথার কোনো উত্তর দিল না। সে আকাশের হাত ছাড়িয়ে নিয়ে অত্যন্ত ধীরস্থির ভাবে সেই যুবক দুটো সামনে গিয়ে দাঁড়ালো। তাদের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে সে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, যিনি খুন হয়েছেন তিনি আপনাদের কে হন? বড় ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার মা হন। আর মাকে খুন করেছে আমার এই ছোট ভাই। পাশের ছেলেটি মুহূর্তে চিৎকার করে প্রতিবাদ করে উঠল, একেবারে মিথ্যা কথা, আমি মাকে খুন করি নাই। দুজনেই সবার সামনে উত্তেজিত হয়ে একে অপরকে দোষারোপ করে ঝগড়া শুরু করলো। বাঁধন বিরক্তিতে ভুরু কুঁচকে অত্যন্ত কর্কশ স্বরে ধমক দিয়ে উঠল, চুপ করেন একদম। রিমান্ডে নিলে সত্যি কোনটা তখন এমনি এমনি বেরিয়ে আসবে। রিমান্ডের নাম শুনে দুই ভাইয়ের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। বড় ভাই আর এক মুহূর্ত দেরি না করে চেয়ার ছেড়ে সরাসরি অফিসারের দিকে ছুটে গেলেন। তিনি অফিসারকে টেনে এক কোণে নিয়ে গিয়ে হাউমাউ করে কেঁদে পায়ে ধরে বললেন, স্যার স্যার আমাকে বাঁচান, আমাকে রিমান্ডে নিবেন না স্যার, আমি সহ্য করতে পারবো না, বাঁচান আমাকে। অফিসার সন্দিগ্ধ চোখে ভুরু কুঁচকে তাকালেন। তিনি গম্ভীর গলায় বললেন, বাঁচবো না মানে? খুনটা কি আপনি করেছেন? হ্যাঁ স্যার, সব কাহিনী পরে বলবো, প্লিজ আপনি শুধু আমাকে বাঁচান। অফিসার এবার মেকি রাগ দেখিয়ে বললেন, তুই ভাবলি কি করে তুই খুন করবি আর আমরা সব জেনেও তোকে ছেড়ে দেব? চল রিমান্ডে চল। ছেলেটি এবার মরিয়া হয়ে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল, না স্যার, আমি টাকা দেব আপনাকে, যত টাকা লাগে সব দেব, তবুও স্যার আমাকে রিমান্ডে নিবেন না। টাকার কথা কানে যেতে অফিসারের লোভী স্বভাবটা চাড়া দিয়ে উঠল। তিনি এদিক ওদিক তাকিয়ে গলা খাকারি দিয়ে নিচু স্বরে বললেন, কত দিবি? ছেলেটি যেন আকাশ পেল ছেলেটি যেন হাতে আকাশ পেল। সে দ্রুত বলল, আপনি যত চান। ভেবে বলছিস তো? হ্যাঁ স্যার, শুধু আমাকে বাঁচিয়ে দেন। রুম থেকে যখন ছেলেটি আর অফিসার বেরিয়ে এলেন, বাঁধন তখন দেয়ালের সাথে হেলান দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছিল। অফিসারকে সামনে দেখে বাঁধন সোজা হয়ে দাঁড়ালো। তার চোখ মুখে এক ধরনের শীতল অবজ্ঞা। সে ধীরস্থির কণ্ঠে বিদ্রূপের স্বরে বলে উঠল, তা আপনাদের ঘুষের মিটিংটা কি কমপ্লিট? কথাটা শোনা মাত্র অফিসার যেন বাজের মতো চমকে উঠলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার হাতও তখনও থরথর করে কাঁপছে। অফিসার নিজেকে সামলে নিয়ে কোনো রকমের শুকনো ঢোক গিলে গর্জে উঠলেন, কি কি বলছেন এসব? দেখেন, আপনি কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে আমরা হ্যারাস করতে আমাকে হ্যারাস করতে বাধ্য হব আপনাকে আমরা হ্যারাস করতে বাধ্য হব। বাঁধন একটুও ঘাবড়ালো না, বরং এক মুহূর্ত দেরি না করে সে নিজের ডান হাতটা অফিসারের দিকে বাড়িয়ে দিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সে অত্যন্ত দৃঢ় আর গম্ভীর গলায় বলল, এই নিন করুন। বাঁধনের এমন দুঃসাহস দেখে আশেপাশের মানুষগুলো রীতিমতো স্তম্ভিত হয়ে গেল। অফিসার নিজেও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আহসান রহমান দুশ্চিন্তায় পড়ে হাজী রহমানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলেন, আব্বু ও এসব কি করছে? পুলিশের সাথে কেন এই রকম ব্যবহার করছে? না মানে রাগ আমার সাথে, কিন্তু পুলিশ কি করেছে?
ওই এইরকম করছে কেন পুলিশের সাথে? অফিসার মুহূর্তে ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে তুলল, অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বললেন, সাহস দেখাচ্ছেন? তাহলে তো আপনার সাহসের পরীক্ষাটা একবার করতেই হয়। বলেই তিনি পাশে দাঁড়িয়ে থাকা একজন পুলিশকে আদেশ দিলেন ওকে অ্যারেস্ট করেন। পুলিশটি বাঁধনের দিকে এগোতে নিলে সাথে সাথে আহসান রহমান দ্রুত গিয়ে সেই পুলিশের সামনে বুক চেতিয়ে দাঁড়ালেন। তিনি অত্যন্ত অনুনয় করে পুলিশকে বললেন, দেখুন, আসলে আমার ছেলেটা একটু ওই রকম, একটু বেয়াদবি করে ফেলেছে, ওকে ছেড়ে দিন। বাঁধন পুলিশ অফিসারের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত দৃঢ় আর তীক্ষ্ণ গলায় গর্জে উঠল, আমি কোনো বেয়াদবি করি নাই। উনি একটু আগে ঘরের ভেতরে গিয়ে চুপি চুপি ঘুষ খেয়ে আসলেন। এই সত্যটা আমি এখন সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারবো। বাঁধনের এই তপ্ত বাক্য শুনে অফিসারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বেশম কেসে উঠলেন। তার কপালে মুহূর্তে অপরাধ বোধ আর দুশ্চিন্তার ভাঁজ ফুটে উঠল। পুলিশের কনস্টেবলরা তড়িঘড়ি করে তাকে পানি এগিয়ে দিল। পানি খেয়ে একটু ধাতস্থ হয়ে অফিসার বাঁধনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, বেয়াদবি করার একটা সীমা থাকে। আপনি সব লিমিট ক্রস করেছেন। এর শাস্তি আপনাকে আজ হাড়ে হাড়ে পেতেই হবে। ধরো একে। থানায় নিয়ে দুইটা জবরদস্ত ধুলাই দিলে পুলিশের সাথে মশকরা করার শখ মিটবে। অফিসারের ইশারায় একজন পুলিশ কনস্টেবল হিংস্র ভঙ্গিতে এগিয়ে এসে বাঁধনের দুহাত টেনে ধরল। সে পকেট থেকে লোহার তৈরি হ্যান্ডকাপ বের করে সশব্দে বাঁধনের দুই কবজিতে পরিয়ে দিল। লোহার সেই বরফ শীতল স্পর্শে বাঁধনের জোয়ালারও শক্ত হয়ে এলো, কিন্তু তার চোখের মনিতে এক বিন্দু ভয়ের লেশমাত্র নেই। ছেলের এমন দশা দেখে আহসান রহমান আর্তনাদ করে উঠলেন। তিনি পাগলের মতো সামনে এগিয়ে গিয়ে বললেন, আরে করছেন কি আপনারা? আমার ছেলেটাকে হাত করা পড়াচ্ছেন কেন? ও তো বাচ্চা মানুষ, না বুঝে আবেগে বলেছে। ময়মনসিংহের আকাশ জুড়ে তখন ভোরের নামে নরম রোদ। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা। আনন্দমোহন কলেজের সেই ঐতিহাসিক লাল ইটের দালানগুলোর উপর রোদের আভা পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। বিশাল রেন্টি গাছগুলোর ছায়ায় ঘেরা ক্যাম্পাসে তখন শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর। কলেজের সামনের গেটের ঠিক বাইরে নিজের বাইকে হেলান দিয়ে আয়েশ করে বসে আছে ইশতিয়াক। তার পাশে সাঙ্গপাঙ্গরা দাঁড়িয়ে জটলা করেছে। ইশতিয়াকের তীক্ষ্ণ নজর রাস্তার দিকে, কখন রূপা আসবে সেই অপেক্ষায় সে অস্থির। কলেজের সামনে হঠাৎ ইশতিয়াককে দেখে সাধারণ ছাত্রীদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। কারণ ইশতিয়াক সচরাচর কলেজে আসে না, আর এলেই কোনো না কোনো শোরগোল পড়ে যায়। অনেকক্ষণ পেরিয়ে গেলেও রূপাকে আসতে না দেখে ইশতিয়াক কিছুটা বিরক্ত হয়ে বলল, কলেজ টাইম হয়ে যাচ্ছে, ও আসছে না কেন? পাশে থাকা রনি কাচুমাচু হয়ে বলল, আমিও তো বুঝতে পারছি না ভাই। ইশতিয়াক আর দেরি করলো না, বাইক থেকে নেমে ঝাড়া দিয়ে দাঁড়িয়ে বলল, চল ভেতরে যায়, ওদের ডিপার্টমেন্টের কাউকে খুঁজে জিজ্ঞেস করব। ইশতিয়াক তার দলবল নিয়ে দাপটের সাথে কলেজে ঢুকলো। অনেক ছেলে ইশতিয়াককে দেখে সমীহ করে বড় ভাই বলে সালাম দিতে লাগলো, কিন্তু ইশতিয়াক সেদিকে ভুরুক্ষেপ করলো না। সে সরাসরি করিডোর দিয়ে এগিয়ে চললো। আসতেই বারান্দার এক কোণে সে কেয়া আর বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। রূপার সাথে কাল ওদের দেখেছিল বলে চিনতে মোটেও সময় লাগলো না। সে সরাসরি গিয়ে তাদের সামনে বুক চেতিয়ে দাঁড়ালো। ইশতিয়াকের এই হঠাৎ আবির্ভাবে কেয়া আর বৃষ্টি ভয়ে কিছুটা কুঁকড়ে গেল। ইশতিয়াক তাদের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমাদের বান্ধবী কই? বৃষ্টি কাপা গলায় আমতা আমতা করে বলল, বান্ধবী? কোন বান্ধবী? ইশতিয়াক বিরক্তিতে কপাল চুলকাতে একটা বাঁকা হাসি দিয়ে বলল, ওই যে কি নাম যেন, হ্যাঁ রূপা। ও কই? কেয়া কাপা কাপা গলায় বলল, ও ও তো আসেনি। ইশতিয়াক ভুরু কুঁচকে তাকালো। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে সরাসরি জিজ্ঞেস করলো, কেন আসেনি, কিছু বলেছে তোমাদের? কেয়া আর বৃষ্টি দুজনেই অসহায়ভাবে না সূচক মাথা নাড়ল। ইশতিয়াক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তপ্ত একটা নিঃশ্বাস ফেলে নিজের দলবল নিয়ে গটগট করে কলেজ থেকে বেরিয়ে গেল। ইশতিয়াক দৃষ্টির আড়ালে যেতেই বৃষ্টি ফিসফিস করে কেয়ার দিকে তাকিয়ে বলল, এই ছেলে রূপাকে কেন খুঁজছে রে? কেয়া আতঙ্কে ফ্যাকাশে হয়ে জবাব দিল, কেন খুঁজছে জানিস না? কাল কি ঝামেলাটাই না করলো, দেখলি না? নিশ্চয়ই এই ছেলে রূপাকে মারার জন্য খুঁজছে। উফ, কাল কত করে বললাম যাস না, মেয়েটা শুনলই না। এদিকে ইশতিয়াক তার দলবল নিয়ে সরাসরি রূপাদের বাসার সামনে এসে দাঁড়ালো। বেশ সুন্দর 3তলা বাড়ি। ওপরে ছাদ আর সদর দরজায় একটা বড় গেট। গেটের উপর স্পষ্ট করে লেখা রহমান বাড়ি। ইশতিয়াক অস্থিরভাবে গেটের সামনে পায়চারি করছে। তার চোখ কখনো ছাদের দিকে যাচ্ছে, কখনো সরাসরি রুমের লাগোয়া ব্যালকনিগুলোর উপর দিয়ে ঘুরে আসছে। তার সারাটা অস্তিত্ব যেন ছটফট করছে শুধু একবার রূপাকে দেখার জন্য।
তীব্র জ্বরে গা পুড়ে যাচ্ছে রূপার, শরীরটা বিষিয়ে আছে। টলমল পায়ে সে বিছানা থেকে কোনো মতো উঠল। চুলগুলো অবিন্যস্ত হাতে পিঠের উপর ছড়িয়ে আছে। সে ওয়াশরুমে ঢুকে ব্রাশ পেস্ট নিয়ে দাঁত মাজতে মাজতে আলতো পায়ে ব্যালকনির দিকে এগিয়ে এলো। একটু মুক্ত বাতাস পাওয়ার আশায় বাইরে পা রাখতেই তার চোখ আটকে গেল নিচে। হঠাৎ তাদের বাসার ঠিক সামনে কালকের ওই ছেলেটাকে দেখে রূপা রীতিমতো আঁতকে উঠল। আতঙ্কে আর বিস্ময়ে সে উপর থেকে স্থির হয়ে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে ইস্তিয়াকের নজর চলে গেল উপরে সরাসরি রূপার চোখের উপর। রূপাকে দেখা মাত্র ইস্তিয়াকের ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটে উঠল। সে হাত নাড়িয়ে রূপাকে ইশারায় হাই জানালো। রানিং।